দর্শকবৃন্দ, আজকের একটা টাচি সাবজেক্টে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। যে টাচি সাবজেক্টগুলো মুখরোচক, কিন্তু আমরা যদি মুখরোচক বিষয়গুলোকে রাষ্ট্রীয় অবকাঠামো বিনির্মাণে আমরা যদি একত্র করে ফেলি, সেক্ষেত্রে সামাজিকভাবে এবং নৈতিকভাবে আমি যে দায়িত্বটা পালন করছি, আমার মনে হয় এটার উপরে অবিচার করা হবে। তো আমি যে বিষয়গুলো নিয়ে আমি আজকের কথা বলতে চাচ্ছি, বিষয়গুলো নিয়ে রিবাক করার দরকার আছে, কারণ আমাদের দেশের গঠনমূলক আলোচনা হয় না। আমাদের দেশে কোনো একটা মানুষকে জাস্ট ছোট করতে হবে, অসম্মান করতে হবে, তাকে জাস্ট ছোট করা হলো, তাকে জাস্ট জাহান্নামে নামায় দেওয়া হলো, গার্বেজ ক্যানে ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু গঠনমূলক একটা সমালোচনা করার পরে আমি অপেক্ষা করি যে তারা যদি এটাকে রিবাক করে, তারা যদি এটার উপর একটু আলোচনা করে, গঠনমূলক আলোচনা করে। মুখরোচক আলাপ আলোচনা করে সামাজিক মিডিয়ায় আমি হয়তো অনেক লোকজনদেরকে বলবো, যারা ভিউর জন্য, সাবস্ক্রিপশনের জন্য যারা ভিডিও বানায়, তাদের জন্য হয়তো এটা খুব বিশাল একটা কিছু, কারণ মুখরোচক বিষয়গুলো টানা। কিন্তু আমার কাছে এগুলো জনপ্রিয় মনে হয় না। আমার কাছে মনে হয় ইট উড বি ওয়েস্ট অফ মাই টাইম, এবং এই কাজটা থেকে আমি দূরে থাকি। আজকে সাবজেক্টটা মুখরোচক, আমি কথাটা এজন্য বলবো, আমার বিষয়টার দিকে আপনারা যদি তাকান, তাইলে তাকাইলে আপনারা বলবেন, জেকব ভাই, আপনি আমির খসরু মাহমুদ চৌধুরীকে 12 ভাতারি কেন বলেছেন? ওয়েল, দ্যাটস এ $1 মিলিয়ন সাবজেক্ট, এবং ওনাকে আমি 12 ভাতারি বলেছি। পাশাপাশি দর্শকবৃন্দ, একটা সেকেন্ড, আমি আর একটা বিষয় ওকে 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 তো আমি তাকে, আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমি 12 ভাতারি কেন বলেছি? আমাদের দেশের এই 12 ভাতারি কথাটার অনেক প্রচলন আছে। যাদের এক স্বামীতে যারা সন্তুষ্ট না, এক দেশে যারা সন্তুষ্ট না, এক বউতে যারা সন্তুষ্ট না, বা মহিলাদের বলা হয় বা ছেলেদের বলা হয়, এই আমির খসরু মাহমুদ চৌধুরী এই লোকটাকে তার সার্বিক বিবেচনা করে আমি তাকে জাস্ট 12 ভাতারি বলা ছাড়া ভালো কোনো শব্দ আমি আমার অভিধানে খুঁজে পাইনি। তো আমি তাকে নিয়ে আজকে কথা বলবো, আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং আরেক ভদ্রলোক আছে, আমি শুনেছি উনি জার্নালিজম নিয়ে লেখাপড়া করেছেন, এবং উনি লেখাপড়া করেছেন। একজন লোক যদি লেখাপড়া করে, তার লেখাপড়াকে আপনার রিকগনাইজ করতেই হবে। এবং এটাও জানি উনি একজন সচেতন মানুষ। আমি তাকে সচেতন বলবো, অবচেতন বলবো, এই সাবজেক্টটা সম্পর্কে আমি শিওর না, বাট ওনার বেশ কিছু আলাপ আলোচনাকে আমার একটু রিবাট করতে হবে। আমি রিবাট এই জন্য করবো, ইদানিং মাসুদ কামাল নামের এক ভদ্রলোক, এক সাংবাদিক, বিভিন্ন বিষয়ে উনি প্রশ্ন করেছেন। এখন উনি যেই প্রশ্নগুলো করেন বা যেই বিষয়গুলোকে উনি টানেন, ওনার এই কথাগুলোকে কেউ রিবাট করে না। আর উনি যেসব ফোরামে গিয়ে আলোচনা করে, ওইসব ফোরামেও কেউ ওনাকে এই বিষয়গুলো নিয়ে ধরে না, কেউ জিজ্ঞাসা করে না যে আচ্ছা ভাই, আপনি এটা বলছেন, এটার জবাব তো এটা হওয়া উচিত, তো এক্ষেত্রে আপনি কি মন্তব্য করবেন? বাংলাদেশে এই কালচারটা কেন যেন নাই। আমরা এটা ধরে নেই, আমরা যদি কাউকে সরাসরি প্রশ্ন করি, ইদার বলবে এটা বেয়াদবি, আদারওয়াইজ বলবে দরকার কি, আদারওয়াইজ বলছে ও বলছে আমারে তো বলে নাই। আমাদের ভিতরে এ ধরনের একটা উইয়ার্ড একটা কালচার আছে যে আমরা একটা সত্য, একটা লোক আমার চোখের সামনে মিথ্যা কথা বলছে, আমার তাকে মিথ্যা কথা বলা যাবে না। আমাদের ভিতরে এ ধরনের একটা প্রবণতা আছে, এই মিথ্যা তো আমাকে এফেক্ট করবে না, তো আমি এটার প্রতিবাদ করার দরকার কি? দর্শকবৃন্দ, আপনারা যদি একা একা ব্যক্তি জীবনে চিন্তা করে দেখেন যে একটা মিথ্যা আপনার সামনে বলা হচ্ছে, একটা মিথ্যা আপনার সামনে এক্সিকিউট করা হচ্ছে, একটা মিথ্যাকে মার্কেটিং করা হচ্ছে, আপনি প্রতিবাদ করছেন না, অথচ মাথায় একটা টুপি দিয়া দাড়ি রাইখা নামাজ পড়তে দাঁড়ায় যান। এটা কি আপনার ঈমান? ইসলাম কি আপনাকে এটা শিক্ষা দেয়? একটা মিথ্যা দেখলে তার প্রতিবাদ করবেন, একটা মিথ্যাকে প্রকাশ করবেন, একটা মিথ্যাকে বাজারজাত করছে, আর আপনি চুপ করে আছেন। যখন
আপনি চুপ করে থাকেন, না আপনি মুসলমান, না আপনি ঘরকা, না আপনি ঘাটকা, আপনি কোথাও কেউ না। বিষয়গুলো আপনাকে একবার দেখতে হবে। সো এই বিষয়টা নিয়েও আমার একটু কথা বলার আছে, এটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব। কিন্তু আপনাদের কাছ থেকে আমি একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, গঠনমূলক আলোচনায় যদি আমি যাই, তাহলে যদি সেখানে তার কোনো কৃতিত্ব থাকে, আমি তাকে কৃতিত্বটা দিতে চাই। সেটা আমার শত্রু যে, তাকেও আমি কৃতিত্ব দিতে চাই। তার ভিতরে যদি কোনো কৃতিত্ব থাকে, কেন নয়, সে যদি ভালো করে আমি তাকে ভালো বলবো, এবং আমি যদি কেউ যদি খারাপ করে, ইনক্লুডিং মি, তাহলে আমাকে খারাপ বলার অধিকার সবাই আছে। আসুন আমি মাসুদ কামালের একটা কথা থেকে শুরু করে, আগে আমি মাসুদ কামালকে দিয়ে শুরু এজন্যই করতে চাই, কারণ এই ভদ্রলোকের কথার জবাব কেউ দিচ্ছে না, কেউ তাকে রিবার্ট করছে না, এবং রিবার্ট করাটা প্রয়োজনও মনে করতেছে না। এজন্য মনে করছে না, চিন্তা করছে এই লোকটাকে বলার দরকার কি, একটা মিথ্যা বলছে তাতে আমার কি, আরে সে মিথ্যা বলছে, বলুক, সে তো মিথ্যাবাদী। এ ধরনের কথা সামাজিক পার্সপেক্টিভে ইভেন স্বয়ং সক্রেটিস এবং সক্রেটিসের আগে আমরা চাইনিজ ফিলসফার কনফুসিয়াস, তার শিক্ষায় একটা কথা বলেছি, একটা অন্যায়কে সমাজে প্রশ্রয় দেয় নিরীহ মানুষরা, যারা নিজেদেরকে সামাজিক মনে করে। হাওয়েভার, আমি আপনাদেরকে ফিলোসফি শিখাবো না, কারণ আমি ফিলোসফি, আজকের আমাদের দেশের জনগণ ফিলোসফি নিয়ে বুঝতে বুঝতে এখন এমন একটা পর্যায়ে দাঁড়ায় গেছে, তারা এখন ফিলোসফিকে রীতিমতো হেট করে। তো লেটস গো, মাসুদ কামালের একটা বক্তব্য থেকে আমি আলোচনাটা শুরু করি। সমস্যাটা কি আপনাদের? আপনাদের প্রবলেমটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে? সে কি যেন তেন কোনো লোক? হ্যাঁ, একটা স্বৈরাচারের পতন ঘটেছে। শেখ হাসিনা তার কন্যা, শেখ হাসিনা বঙ্গবন্ধুকে জোর করে সারা দেশে বঙ্গবন্ধুময় করে তোলার চেষ্টা করেছিলেন, যেটা নাকি অনৈতিক ছিল, অন্যায় ছিল। সে অন্যায়ের আপনি প্রতিবাদ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে হবে, এটা কোন ধরনের মানসিকতা? বঙ্গবন্ধু যা করে গেছেন এই দেশের জন্য, ভাই, এই দেশটার স্বাধীনতার মহানায়ক কে বলেন? কে স্বাধীনতার মহানায়ক? আপনারা যাদেরকে পীর মানেন তারা, শুনলাম তাদের কেউ নাকি তাদেরকে জাতির পিতা ঘোষণা করতে চায়। তারা এই দেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি মানতে না পারেন, এটা যদি আপনাদের কোনো একজন লিডার বলেছিলেন যে বঙ্গবন্ধুকে বিচার করতে হলে উনাকে বিচার করতে হবে স্বাধীনতার পর উনি কিভাবে দেশ চালিয়েছেন তার উপর ভিত্তি করে। কেন তা করতে হবে? কেন? স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধুর যে নামটা জড়িত, এটা হলো স্বাধীনতা পর্যন্ত। মাসুদ কামাল সাহেব, লেটস টক অ্যাবাউট, এটা এমন একটা পুরান কাসুন্দি, এটা নিয়ে আলোচনার কোনো শেষ নাই। আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করতে চান যে মুজিব শেখ স্বাধীনতার মহানায়ক, এটা আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষা, কিন্তু সেটা তো স্রেফ আপনি। আপনাকে যদি মাসুদ কামাল আমি জিজ্ঞাসা করি, শুধু আপনি না, যারা আওয়ামী লীগ করেন এবং সবাই যারা মুজিব প্রেমী, আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা বারবার যে কথাটাকে সেল করার চেষ্টা করেন যে মুজিব স্বাধীনতার মহানায়ক, এর সপক্ষে আমাকে 10টা যুক্তি মাসুদ কামাল আপনি আমাকে দিতে পারবেন? প্রথমত, মুজিব শেখ কোন গঠনমূলক রাজনৈতিক আলোচনায় উনি জীবনেও কোনদিন ভালো ছিলেন না। উনি বার্গেনিং, আর্গুমেন্ট, নেগোসিয়েশন, এখানে উনি কোনোদিনই ভালো ছিলেন না। উনি এক মুহূর্তে একটা মানসিকতা পোষণ করতেন, ঠিক সেকেন্ড মুহূর্তে ভারতের প্রেসক্রিপশনে উনি আবার নিজেকে সরায় নিতেন। একবার বলতেন আমি ভাত খাবো, 2 মিনিট পরে বলতেন নাই, ভাত ভালো না, ভাত পচা। একবার বলতেন আমি পানিটা খাবো, সেকেন্ড মিনিটে বলতেন এই পানি হারাম। তো আমি তার যোগ্যতা এবং অযোগ্যতা নিয়ে কথা বলছি না, মুজিব শেখ কোন জায়গার যোগ্য আবার কোন জায়গার অযোগ্য। আপনি বলছেন উনি স্বাধীনতার মহানায়ক। এখন আমি প্রথম থেকে যদি বিবেচনা করি,
মাসুদ কামাল। He was not a good negotiator. And তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? আদার দেন গুন্ডামি, বদমাইশি, চেয়ার দিয়ে স্পিকারের পিটায় মাইরা ফেলানো, মাওলানা হামিদ খান ভাসানীকে শারীরিকভাবে অ্যাসাল্ট করা, আব্দুর রশিদ তর্কবাগিশকে শারীরিকভাবে অ্যাসাল্ট করা, বিভিন্নভাবে লোকজনদেরকে অ্যাসাল্ট করা, রাজনৈতিক ব্যক্তিবর্গকে পিটানো, রক্তাক্ত করা, সবই ছিল মুজিব শেখের গুণাবলীর একটা। নেগোসিয়েটর হিসাবে উনি ভালো ছিলেন না। রাজনৈতিক নেতা হিসাবে মুজিব শেখকে যদি মূল্যায়ন করা হয়, তাকে সি মাইনাস গ্রেডিং দিয়ে তাকে বিচার করতে হবে, কারণ উনি দূরদৃষ্টি সম্পন্ন কোন নেতা ছিলেন না। আপনার মনে আছে, যেই লোক মিলিয়ন না লক্ষ, এইটা ডিফারেন্সিয়েট করতে পারতেন না, যেই লোক নেগোসিয়েশনের স্বার্থে দেশের জনগণকে কামানের সামনে ফেলে দিয়ে, বন্দুকের সামনে ফেলে দিয়ে, গাট্টি বস্তা বাইন্দা বিছনা গুছাইয়া কামাল হোসেনের শ্বশুর বাড়িতে থাকার জন্য পাকিস্তানে চলে যায়, তাকে আপনি মহানায়ক বানাই দিলেন। যেই লোক দেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে জানতেন না, যেই লোক বাণিজ্য নীতি সম্পর্কে যার কোনো ধারণা ছিল না, যেই লোক স্বরাষ্ট্র নীতির উপর একটা কান্ট্রির ইনফ্রাস্ট্রাকচারে ডিফারেন্সিয়েট করার মতো কোনো যোগ্যতা ছিল না, যেই লোক ব্যালেন্স বাজেট সম্পর্কে কোনো ধারণা ছিল না, যেই লোক একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে পলিসি দরকার, এই পলিসি সম্পর্কে যার কোনো ধারণা ছিল না, এবং যুদ্ধের আগে যে কোনো দিন যুদ্ধ করে না, যুদ্ধের আগে যে আওয়ামী লীগের লোকজনদেরকে বলছে তোমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাও, আমি পাকিস্তান যাইতেছি, তাদেরকে বলে নাই যে তোমরা সরাসরি যুদ্ধ করো। এখন আপনি যদি আমাকে বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় মুজিব শেখ ছিল বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মহানেতা, যাকে নিরীহ জনগণ যারা অরাজনৈতিক তারাও সমর্থন দিয়েছে, কারণ ওই মুহূর্তে আওয়ামী লীগ ছিল সিম্বলিক গণমানুষের দল। বাট ডাজ দ্যাট মেক শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের মহানায়ক? এখন আমি সাবজেক্টটাকে এখানেই শেষ করতে চাই। আপনি যদি শিবলিঙ্গ যেটা, অর্থাৎ ভগবান লিঙ্গের নুনু যেটা, ওইটারে যদি আপনি খোদা মনে করেন, ইজ বিটুইন ইউ এন্ড ভগবান লিঙ্গ। এটা ভগবান বুঝবে আর আপনি, এটা তো আপনার। এখন ওই লিঙ্গকে আমরা তো ভাই ভগবান মনে করি না, আমাদের কাছে ওইটা একটা কাদা দিয়া বানানো একটা নুনু। ওই নুনুকে আপনি সেবা করেন রে ভাই, আমার অসুবিধা নাই, আপনাকে আমি ঘৃণাও করবো না মাসুদ কামাল, কিন্তু আপনি যদি এখন আমাদেরকে ফোর্স করেন যে আমরা ওই লিঙ্গটারে ভগবান মনে করব, হোয়াট ইজ দিস মাসুদ কামাল? আপনি তো লেখাপড়া করছেন মাসুদ কামাল সাহেব, ব্যক্তি জীবনে আপনার কিছু কষ্ট আছে, কিছু ব্যর্থতা আছে। আপনার বেডরুমের কথায় আমি যাইতে চাই নাই। আপনি একদিন হঠাৎ বাইরে থেকে ঘরে এসে আপনার স্ত্রীকে আপনি কোন অবস্থায় পেয়েছেন, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, যদিও একেবারে দলিল পত্র সহ আমার কাছে কিছু আছে, এবার এগুলো নিয়ে কথা বলতে চাই না। ব্যক্তিগতভাবে এখানে আপনাকে আমি অ্যাটাক করব না, কিন্তু আপনি মুজিব শেখকে আপনি একেবারে মহানায়ক বানানোর জন্য এখন পাগল হয়ে গেলেন। কিন্তু হাসিনা শেখ যখন মুজিব শেখকে বঙ্গবন্ধুময় করা ধরছে, আপনার মুখে তো আমি কোনোদিন একটা প্রতিবাদ দেখি না রে ভাই, একটা গঠনমূলক আলোচনাও দেখি নাই। যে আমি জেকব মিল্টন বহুবার মুজিব শেখের ছবি আমার পিছনে লাগাইয়া হাসিনা শেখকে বহুবার বলছি যে আপনি আপনার বাবার প্রতি মানুষের, গণমানুষের যেই শ্রদ্ধাবোধ ছিল, আপনি তো এই শ্রদ্ধাবোধটাকে সরাই দিতেছেন। এখন আরো একটা কথা মাসুদ কামাল, আপনাকে আমি মনে করাইয়া দেই, আমাদের মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিদায় হজে একটা কথা বলে গেছেন, সেটা কি জানেন? আমাকে আমার চেয়ে বড় করো না, এবং আমাকে বড় করার জন্য কোনো মিথ্যার আশ্রয় নিও না। আমাকে কোনোদিন তোমরা প্রার্থনা করো না। আমি যা না ওইটা বলে মানুষের কাছ থেকে সিম্প্যাথি বা ভালো
নামাজ আদায় করবা না। আপনি কি এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন যে মুজিব শেখকে মহানায়ক বানানোর জন্য আপনি একটা ভিডিও বানাই ফেলছেন? আপনি দায়িত্ব নিয়েছেন যে আপনি মুজিব শেখকে মহানায়ক বানাবেন, কিন্তু মহানায়ক বানানোর জন্য আপনার কাছে তো লজিক নাই। আপনার কাছে যদি লজিক থাকে, it would be my pleasure to invite you to the show on my television network, on YouTube or social media. Let's talk. Let's see what you have. আপনি না লেখাপড়া করছেন ঢাকা ইউনিভার্সিটিতে, না কোথায় বন্ধু বান্ধব দিয়ে আবার অ্যাডভার্টাইজ করাইতেছেন আপনি কোন জায়গায় বিশাল কিছু লেখাপড়া করে ফেলেছেন। আসুন আমরা এটা নিয়ে কথা বলি, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু মুজিব শেখকে আপনি মহানায়ক বানাবেন, ঠিক তেমনি যেমনি কিছু মানুষ বিশ্বাস করে ওই কাদা দিয়ে বানানো একটা নুনু তাদের ভগবান। 10 হাতের 10 পায়ের গলায় ঝুলানো কয়েকটা মাথা, এটাকে মনে করে তারা দেবী। তো ভাই, আপনি ওই দুর্গা বা কালীকে আপনি ভগবান মনে করেন, শিবের নুনুকে আপনি ভগবান মনে করেন, আমার কোনো অসুবিধা নাই ভাই। শুধু একটা অসুবিধা আছে, আপনার নামটা ভালো, ওইটা চেঞ্জ কইরা গৌরাঙ্গ পৌরাঙ্গ কিছু একটা রাইখা যান ভাই, আপনি ওইটা করেন। আপনার আমি বলবো যে আপনি আমার ভালো প্রতিবেশী এবং আপনি শিক্ষিত, আপনাকে আমি এই সাবজেক্টটা নিয়ে আমার কথা বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি এই মুজিব শেখকে মহানায়ক বানানোর মতো কোনো যুক্তি ভাই আপনার কাছে নাই। এ ধরনের কথা বলেন না। এতে আজকের আপনাকে আমি কোন সাবজেক্টে গালি দিলাম না, কিন্তু আলটিমেটলি এই সাবজেক্টগুলো সম্পর্কে তো আপনাকে গালি দিতে হবে, আমি না দিলেও কেউ দিয়ে দেবে। ওকে, এরপরে মাসুদ কামাল সাহেব, আপনি এক ভদ্রলোককে নিয়ে কথা বলেছেন। একটা বিষয় আপনার কাছে আমি কথা বলতে চাচ্ছি। মাসুদ কামাল সাহেব, আপনি পিনাকি ভট্টাচার্যের কথা বলেছেন। আপনি বলেছেন যে উনি এই মুহূর্তে হাসিনার আমলে কথা বলতে পারতেন না, তো এই মুহূর্তে উনি চাইলে তো দেশে চলে আসতে পারেন, এবং আপনি বলছেন উনি এখন বাংলাদেশে আসতে পারবেন না কারণ উনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছেন। প্রথম কথা, আপনি খুব একটা শিক্ষিত মানুষ না, কারণ শিক্ষিত মানুষ যদি হইতো তাহলে সাবজেক্টটাকে এভাবে বলতেন যে উনি, আমি জানি না ডক্টর পিনাকি ভট্টাচার্য ওখানে অ্যাসাইলাম করেছে না সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছে না অন্য কোনো বিষয়ে অ্যাপ্লাই করেছে, এ সম্পর্কে আমার কোনো ধারণা নাই। ওনার সাথে আমার কখনো এগুলো নিয়ে আলাপ আলোচনা হয় না এবং আমি জানি না। কিন্তু একটা বিষয়, এটা সত্যি, কোনো ব্যক্তি যদি বিদেশে পলিটিক্যাল অ্যাসাইলাম করে, হোয়েন তার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকে, ওই মুহূর্তে সে দেশে যেতে পারে না। প্রিটি সিম্পল। এখন একটা কথা, একটা লোক বিদেশের মাটিতে গিয়ে দেশের দুরবস্থার প্রেক্ষিতে দেশের যদি সে পারসিকিউটেড হয় এবং তার জীবন যদি বিপন্ন হওয়ার কোনো প্রকার সম্ভাবনা থাকে, ওই ব্যক্তি বিদেশে অ্যাসাইলাম করতে পারে। আপনাকে যদি ঠান্ডা মাথায় মাসুদ কামাল আপনাকে আমি বলি, 50-এর এবং 60-এর দশকে মোসাদ্দেক ফল করার পরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি নিজে ফ্রান্সে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম করেছে। উনি পলিটিক্যাল আশ্রয় নিয়ে ওখানে ছিলেন। এখন একটা কথা, আপনি মাসুদ কামাল এবং পিনাকি ভট্টাচার্যের ভিতরে তফাৎ একটা। আপনিও লেখাপড়া করেছেন, পিনাকি ভট্টাচার্য লেখাপড়া করেছে। এখন সমস্যাটা হচ্ছে, পিনাকি ভট্টাচার্য যখন ব্যক্তি জীবনে সে যা কিছুই আগে করেছে, আগেরটার মূল্যায়ন করি না, আমি যদি এখনকারটার মূল্যায়ন করি, বিগত 17 বছরে পিনাকি ভট্টাচার্য সে একটা জনমত তৈরি করেছে গণতন্ত্রের পক্ষে এবং বাংলাদেশের অস্তিত্বের পক্ষে। সেক্ষেত্রে উনি পেরেছেন 2-3 মিলিয়ন, মানে কি 20 থেকে 30 লক্ষ 40 লক্ষ লোককে উনি পেরেছেন উনার এই জনমতের পক্ষে নিতে, এবং এই জনমত নিয়ে উনি কথা বলেন। এখন এই জনমত তৈরি করার ক্ষেত্রে আপনার চেয়ে উনি কয়েক হাজার মাইল সামনে এগোনো। ওনার কথাটাকে, ওনার জনমত যেটা উনি তৈরি করেছে, ওটাকে সবাই বিশ্বাস করে। আপনি যেমন বিশ্বাস করেন মাটি দিয়ে বানানো ওই নুনুটা, শিবলিঙ্গটা আপনার জন্য ভগবান, পিনাকি মনে করে না ওটা কোনো ভগবান না, ওটা কাদা দিয়ে বানানো ভগবান শিবের নুনু।
তফাৎটা বুঝছেন? মাসুদ কামাল, আপনি কি বুঝেছেন তফাৎটা কোথায়? আপনি যেটাকে ওই নুনুকে আপনি পূজা করবেন, ওটাকে মহানায়ক বানাবেন, 10 হাত 10 পায়ের ওই বস্তুকে আপনি আল্লাহ বানাবেন। পিনাকি ভট্টাচার্য বলেন না, আমি ওই নুনুটারে নুনু হিসাবেই দেখি, আমি ওই গরুটাকে গরু হিসাবেই দেখি, গো মাতা হিসাবে দেখি না, গরুটারে আমি মা হিসাবে দেখি না। মাসুদ কামাল সাহেব, আপনি কি বুঝতে পারছেন? ওকে, এখন পিনাকি যে জনমতটা তৈরি করেছে, ওই জনমতটার জন্য তার কিছু অব্লিগেশন আছে। কি অব্লিগেশন? এত বড় একটা জনগোষ্ঠীকে উনি একত্র করেছেন এবং জনগোষ্ঠীকে একত্র করার পরে তার একটা টার্গেটকে সে সামনে দিয়েছে। এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করে, ভাই পিনাকি নাকি রয়ের দালাল, পিনাকি নাকি অমুকের দালাল। ভাই একটা কথা আমি বলি, আমি পিনাকির জীবনে বিশ্বাস করি না, আমি দেখিও না, আমি জানিও না পিনাকি কে, কিন্তু সোফা শেষ সামনে আমাদের সবার সামনে যেটা প্রকাশ করছে, আমি দেখি একটা জনমত সে তৈরি করতে সমর্থ হয়েছে এবং বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে সে যখন যেসব কথাবার্তাগুলো বলে, ওই কথাবার্তাগুলো অত্যন্ত ভাইটাল। অত্যন্ত ভাইটাল যদি হয়, একজন সুস্থ সাংবাদিক হিসাবে আপনি কি তার নিরাপত্তা চাইবেন না? একজন সুস্থ শিক্ষিত সচেতন সাংবাদিক হিসাবে ওই লোকটার অবস্থানকে আপনি কি সম্মান করবেন না? ফর এক্সাম্পল, পিনাকি ভট্টাচার্য যদি বলে আমি আজকে বাংলাদেশে আসি এবং বাংলাদেশে আসার 24 ঘন্টার ভিতরে উনাকে যে অ্যাসাসিনেট করবে না, বা জেনারেল ওয়াকারের ডিজিএফআই বা সিআইডি অথবা এনএসআই পিনাকিকে যে অ্যাসাসিনেট করবে না, এটা আপনি কেমনে জানেন? ক্যান ইউ টেক ফুল রেসপন্সিবিলিটি দ্যাট পিনাকি ভট্টাচার্য আপনি দেশে আসেন, আমি দেশের সব আপনার নিরাপত্তা দেব, এই যোগ্যতা কি আপনার আছে? এই রিসোর্স আপনার আছে? আপনি তো আপনার ঘরের মধ্যে কি হয় ওইটাই সামলাইতে পারেন নাই, আপনি পিনাকির দায়িত্ব নেবেন। এখন আপনি পিনাকিকে বলছেন সুন্দর একটা মহিলা দেখলে আম্মা ডাকতে হবে। পিনাকি রে তো আমার এতটা ক্রেজি মনে হয় না। পিনাকি আলা হযরত আমি এটা বলছি না, পিনাকি ফেরেশতা আমি এটাও বলছি না, সে সাধারণ একজন মানুষ, কিন্তু একটা জায়গায় অসাধারণ। আপনি যেখানে ডাকলে, আপনি ফলো করলে আপনার ওখানে 300, 400, 1000, 5000 লোক যায়, কিন্তু পিনাকির ওখানে কয়েক লক্ষ লোক যায়। তো সেক্ষেত্রে আপনার চেয়ে তো কোয়ালিটির দিক থেকে তার কিছুটা হইলেও সে একটু সুপিরিয়র নাকি? এখন আপনি বলবেন হ্যাঁ মিথ্যা তথ্য। আরে ভাই, সত্য আর মিথ্যা তথ্য, ওনার ডক্টর পিনাকি ভট্টাচার্যের একটা মিথ্যা তথ্যকে রিবার্ট করে প্রমাণ করেন না কেন যে উনি একটা ভণ্ড? আপনি প্রমাণ করেন না কেন যে উনি রয়ের দালাল? আপনি কেন প্রমাণ করেন না যে পিনাকি আসলে একজন চুপার উস্তুব? এটা তো পারছেন না। কিন্তু কি পারছেন জানেন? পিনাকি বদনাম করে এখন বলছেন সে অন্য একজন আর মাকে দেখলে সে মা ডাকবে। আমি পিনাকিরে কখনোই দেখি নাই সে অন্য একজনের মা ডাকবে। পিনাকি যদি এত সহজে অন্য একজনের মা ডাকে, তাইলে তো বহু আগে পিনাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনারে আর আমাদের মুসলিম সম্প্রদায়ের খুশি করতে পারতো। এখনো তো করে নাই। তো ঈদের সময় তার শুভেচ্ছায় দেখেন না, সে বলছে দোয়া করেন আমার জন্য, আমি যেন কোনোদিন সত্যিকার অর্থে আপনাদেরকে বুকে জড়ায় ধরে ঈদ মোবারক বলতে পারি। কথাটা কি আপনি শুনছেন? আমি তার ঈদের শুভেচ্ছাটা আমি শুনছি। আমার একজনে পাঠাই বলছে দেখেন পিনাকি কি করে ভণ্ডামি করছে, কিন্তু আমি ওর মধ্যে ভণ্ডামির কিছু দেখি না। আমি যদি পিনাকির মধ্যে ভণ্ডামির কিছু দেখি, তার হাড় আর মাংস আলাদা করে আমি সমালোচনা করবো, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু ভাইরে, জাস্ট একটা লোককে ফর দ্য সেক অফ ক্রিটিসিজম আপনি এভাবে সমালোচনা করবেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ইভেন ইফ ইউ আর এ প্রফেশনাল জার্নালিস্ট, ডাজ দ্যাট মেক এনি সেন্স দ্যাট ইউ আর ক্রিটিসাইজিং সামওয়ান ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ সামথিং দ্যাট ইউ ক্যান নট রিচ হিম? আপনি তাকে রিচ করতে পারবেন না, অথবা তার সফলতাকে আপনি রিচ করতে পারবেন না। আপনি এখন দূরে দাঁড়াইয়া ওই লোকটাকে ডেমোনাইজ করতে হবে। মাসুদ কামাল, পিনাকির সাথে আজ অবধি আমার সাথে কোনোদিন কথাই হয় না, আমি চিনিও না লোকটাকে। কিন্তু একটা সত্য কথাকে যেই বলুক, আমার ঘরের চাকরও যদি সত্য কথা বলে, আমি ওই সত্যটাকে সমর্থন করি। আমার প্রতিবেশী একজন হিন্দু মানুষ, গর্বিত বাংলাদেশে, সে যদি সত্য কথা বলে আমি তাকে সম্মান করব, হোক না হিন্দু, কিন্তু কথাটা তো সত্যি। as far as I'm concerned, পিনাকির ব্যাপারে বহু লোকের সন্দেহ আছে, কিন্তু কেউ কি আজ অবধি
একটা প্রমাণ করতে পারছে যে পিনাকির সাথে রয়ের এই কানেকশন আছে বা পিনাকি ভট্টাচার্যের এই কথাটা অথেন্টিক না? হ্যাঁ, পিনাকির কথা বলেছে, আগে সে জামাত বিরোধী কথা বলেছে, ইসলাম বিরোধী কথা বলেছে, অনেক ভণ্ডামি আছে, ফার্মাসিউটিক্যাল নিয়েও তার চুরি শেষরামি ভণ্ডামি আছে, কাপুরুষতা আছে। আমি শিওর এটা সম্পর্কে পিনাকি হয়তো কখনো ব্যাখ্যা দিছে অথবা দিবে, আপনি ওইটা নিয়ে সমালোচনা করেন। কিন্তু পিনাকি কেন বাংলাদেশে আসে নাই, পিনাকি কারে মা ডাকছে, ওইখানে বসে সে মদ খাবে না শ্যাম্পাইন খাবে, আপনাকে কে নিষেধ করছে? আর একটা কথা, পিনাকি ওইখানে থাইকে তো ভাই 2টা টাকা বাংলাদেশে কাউরে না কাউরে পাঠায় না? সে তাইলে বিদেশে থেকে তো একটা ফরেন কারেন্সি সে তো ওখান থেকে যোগান দিচ্ছে দেশে, তো তাকে এভাবে আপনি অসম্মান করবেন কেন? আমি এই বিষয়টা নিয়ে আর আমি কথা বাড়াতে চাই না, কিন্তু এ ধরনের কথাবার্তা বলেন না, কারণ পিনাকি কখনো বলে নাই যে বাংলাদেশে মানুষ থাকতে পারে নাই, এটা বলে নাই পিনাকি। এবং পিনাকি এটাও বলে নাই যে আমি অন্য একজন মা সুন্দর দেখলেই তারে আমি মা ডাকবো, পিনাকি এটাও বলে নাই। কামাল, আপনার এই কথাটাকে আমি ভদ্রভাবে যদি রিবাট করি, আমি দর্শকবৃন্দ আপনাদের সামনে প্রথমে আমি একটা সাবজেক্টে বলতে চাই যেটা অত্যন্ত রিলেভেন্ট। এই খলিলুর রহমান সাহেব আসলে কে? খলিলুর রহমানের পোর্টফোলিও কি, তার যোগ্যতা কি? আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই এবং বিষয়টা ইংরেজিতে আমি পড়বো এবং আমি ট্রান্সলেট করব। হিজ এক্সেলেন্সি খলিলুর রহমান, হাই representative to the chief advisor on Rohingya crisis and priority issues affairs of People's Republic of Bangladesh. Dr. Khalilur Rahman is the high representative of the chief advisor of the government of Bangladesh on Rohingya problem and priority issues with the rank of an advisor. মন্ত্রীর পদমর্যাদায়। Mr. Rahman joined the United Nations Secretariat in 1991. 1991 সালে উনি জাতিসংঘে একজন স্পেশাল অ্যাডভাইজার হিসাবে উনি জয়েন করেছে। এখন ওখানে ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে বলে UNCTAD in Geneva. During the ensuing 25 years at the UN, he served in a different senior position in New York and Geneva, including as chief of the LDC program at the UN Secretariat, chair of UN System Integrity, group on non-tariff barriers to international trade, and principal coordinator of the program on new and dynamic sector of the world trade, etc. Dr. Rahman was a lead author of substantive contributor to several UN flagship publications, as well as numerous reports of the UN Secretary General and UNCTAD Secretary General on issues on trade, finance, and development. He led the drafting of the Program of Actions of the Brussels LDC's conference in 2001, which adopted the historic duty of quota-free treatment of the export of LCD. Dr. Rahman studied at the Fletcher School of Law and Diplomacy, Tufts University, Kennedy School of Government, Harvard University, and earned the degree of MA in Law and Diplomacy and PhD in Economics. এখন মাসুদ কামাল সাহেব, একটা কথা আপনাকে আমি বলব। এই লোকটা যেসব ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে এবং যেসব জায়গায় চাকরি করছে এবং যেসব পজিশনে হোল্ড করছে এবং সাকসেসফুলি তার রেসপন্সিবিলিটি ফুলফিল করছে, আপনি ওনার সমসাময়িক শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার পাশাপাশি আপনি কম্পেয়ার করে একজন মানুষকে আপনি যদি বাংলাদেশে খুঁজেন, এ ধরনের কয়জন মানুষ মাসুদ কামাল সাহেব আপনি খুঁজে বের করতে পারবেন? মাসুদ কামাল সাহেব, আপনাকে
আপনাকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। ডক্টর নেলসন ম্যান্ডেলা যখন সাউথ আফ্রিকার উনি গভর্নমেন্ট ফর্ম করলেন, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, উনি মন্ত্রী পরিষদ গঠনের সময় এবং ওনার কান্ট্রির পলিসিকে ডিফারেন্ট ওয়েতে ডাইভার্সিফিকেশনের জন্য উনি বিদেশি অনেক নাগরিককে, বিদেশিদের, আপনি শুনলে একটু অবাক হবেন কিন্তু মাসুদ কামাল, আপনি কি জানেন থাবো এমবিকে তখন ব্রিটিশ সিটিজেন ছিলেন? আপনি জানেন? এবং আপনি কি আরো জানেন অনেক যোগ্য নেতা যারা অ্যাপার্থাইডের সময় বিভিন্ন দেশে নাগরিক ছিল, বিভিন্ন দেশে লেখাপড়া করেছে, আপনি তাদের, নেলসন ম্যান্ডেলা সবাইকে আফ্রিকায় ওয়েলকাম করেছে একটা কারণের জন্য, রিবিল্ড দ্য কান্ট্রি। যাকে যেখানে ডেকেছে তাকে সেখানে সেট আপ করেছে। মাসুদ কামাল সাহেব, আই উইশ দ্যাট ডক্টর খলিলুর রহমানের মতো লোক বাংলাদেশের দরজা খুললেই পাওয়া যায়। আই উইশ ওনার যোগ্যতাটা আপনার আছে। আই উইশ ওনার এই যোগ্যতাটা আরো 10 জন মানুষের আছে এবং তাদের চরিত্র খলিলুর রহমানের চেয়েও ভালো, এবং তারা জীবনে আল্লাহ প্রদত্ত কাজ ছাড়া জীবনে আর কিচ্ছু করে নাই। আই উইশ। কিন্তু in a practical sense, do you have anybody in your mind? আপনি আপনার কেউ কে আছে যে আপনি খলিলুর রহমান সাহেবের মতো সঠিক যোগ্যতা সম্পন্ন একজন মানুষ আপনি ওখানে দাঁড় করাবেন? রোহিঙ্গা ক্রাইসিসে উনাকে কেন এনভয় করছে আপনি জানেন তো? কারণ আন্তর্জাতিক কমিউনিটির সাথে কাজ করতে হবে। ওখানে ডক্টর খলিলের চেয়ে যোগ্য মানুষ ডক্টর ইউনূস খুঁজে পান নাই। কেন পান নাই জানেন? জাতিসংঘে উনি যে রেসপন্সিবিলিটিটা পালন করেছে, বিভিন্ন দেশের সাথে ওনার পিআর অলরেডি আছে, ওনার কমিউনিকেশন অলরেডি আছে, ওনার হোমওয়ার্ক অলরেডি করা আছে, ওনার বেসিক সব জানা আছে, কোথায় কোন বাটন টিপতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেছে এই লোকটাকে দিয়েই আমি কাজ করাবো। এখন এই লোকটা বিদেশি নাগরিক, এই জন্য তার রিসোর্স আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে তো নেলসন ম্যান্ডেলা থাবো এমবিকে ডে 1 লাথি মেরে বাইর করে দেওয়ার দরকার ছিল, তুমি তো দেয় নাই। ব্রাজিলের প্রেসিডেন্ট আলবার্টো সান্টোস ডে লুলা আমেরিকার এবং কানাডার আর বিভিন্ন দেশের নাগরিকদের স্পেশালি ইনভাইট করে তাদেরকে দায়িত্ব দিয়েছে দ্যাট বিল্ড ব্রাজিল। চেক রিপাবলিকের প্রেসিডেন্ট ভাক্লাভ হাভেল বিদেশি অ্যাডভাইজারদের কন্টিনিউয়াসলি ডেকেছে, আসুন উই আর গোইং টু অফার ইউ সিটিজেনশিপ। তাদেরকে দিয়ে কাজ করিয়েছে। এখন মাসুদ কামাল, আমার একটা সমস্যা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বাই ফোর্স পিছন থেকে জেনারেল ওয়াকার যে প্রতিরক্ষা উপদেষ্টা দিয়েছে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, আপনি তো তার কোনোদিন সমালোচনা করেন নাই। জেনারেল হাফিজ একজন খুনি, তার শালির সাথে কুমিল্লা ক্যান্টনমেন্টে কেউ লটর পটর করতে গেছে, ওই লোকটাকে মেরে তার ডেড বডিটা চট্টগ্রাম ঢাকা মহাসড়কের পাশে ফালাই রাখছিল জেনারেল হাফিজ। এটা নিয়ে তো কথা বলেন না। এই জেনারেল হাফিজ ডিউরিং হাসিনাস রেজিম সে দিল্লিতে 3 থেকে 4টা মিটিং এ অংশগ্রহণ করছে এবং সে একজন রয়ের ওত নেওয়া লোক। আপনি তাকে নিয়ে তো কোনো কথা বলেন নাই মাসুদ কামাল, একবারও কথা বলেন নাই। কেন? হাফিজের হাতে একটা স্টিক থাকে, ওই স্টিকের সাইজ এবং আপনার রেকটামের সাইজ কি সেম? নাকি আপনি মনে করেন স্টিকের সাইজটা একটু মোটা, আপনার রেকটাম ছিঁড়া যাইব ওইটা হইলে এজন্য হাফিজের বিরুদ্ধে কথা বলা যাবে না? তারেক সিদ্দিকী যখন বাংলাদেশে একজন অযোগ্য জেনারেল হিসাবে পরিচিত, তারেক সিদ্দিকী যে ভারতের দ্বৈত নাগরিক, এটা কি আপনি জানেন? না জানলে কেন জানেন না? আমি এখানে বসে ডকুমেন্টারি এভিডেন্স সহ আমি যদি জানি, আপনি কেন জানেন না? কোন বালের সাংবাদিকতা করেন? কই তারেক সিদ্দিকী অন্যায়ভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ম্যানুয়াল ভায়োলেট করে, সংবিধানকে পদদলিত করে
গুম খুন করিয়েছে। কই, আপনি তো কোনোদিন এটা নিয়ে কথা বলেন না। মাসুদ কামাল কেন বলেন নাই? হাফিজকে নিয়ে এখনো কেন কথা বলছেন না? আপনি খলিল সাহেব কোন সময় এক খুনের সাথে জড়িত ছিল, কোন একটা দুর্নীতির সাথে জড়িত ছিল, ভালো, আপনি সমালোচনা করেছেন, ফাইন। কিন্তু এই আপনি যদি খলিল বাংলাদেশে কোনো অন্যায় করে থাকে এবং ওই অন্যায়তে খলিলুর রহমানের যদি বিচার হওয়া দরকার হয়, জুডিশিয়ারি সেটা দেখুক, তার বিরুদ্ধে মামলা হোক, এবং লেটস অ্যালাউ খলিলুর রহমান টু ফেস দ্যাট ইনভেস্টিগেশন। সেক্ষেত্রে আপনার মতো একজন সাংবাদিক, ধরে নিলাম আপনি একজন দায়িত্ববান সাংবাদিক, তো দায়িত্ববান সাংবাদিক হলে আপনি খলিলুর রহমান আর ইউনুসরে ধইরা যেখানে পাইবেন ওইখানে নাস্তানাবুদ করবেন, কিন্তু জেনারেল ওয়াকারের লাঠির ডরে, ভাই তারেক সিদ্দিকের লাঠির ডরে, জেনারেল হাফিজের লাঠির ডরে আপনি শিবলিঙ্গটা মুখে নিয়ে আইসক্রিম খাবেন, এটা তো হয় না মাসুদ কামাল। আপনি বলছেন না কেউ কোনো প্রতিবাদ করে না, আপনার সাথেও কেউ যায় না। আপনাকে আমি এই মুহূর্তে ইনভাইট করলাম আমার সাথে, বাই দ্য ওয়ে আমার সাথে আপনি আসবেন, গালি দেব না, সম্মানের সাথে যুক্তির, আই উইল অ্যাপ্লাই লজিক এগেইনস্ট লজিক, ইনফরমেশন এগেইনস্ট ইনফরমেশন, কোনো গালিগালাজ হবে না। অথবা I dare you, invite me to your show. Do you have that courage? If you have that courage, Masood Kamal, through this show, I challenge you, I dare you. Either you come to my show or I want you to invite me. I'll face you on any subject. I'll talk to you. Let's see if you can answer some of the question or concern I have. আমি কখনো শুনি নাই যে তারেক সিদ্দিকী যখন দেশটাকে রসাতলে নিচ্ছিল, গুম করাচ্ছিল, বিডিআর পিলখানা নিয়ে ম্যাসাকারের সাথে জড়িত ছিল একটা বারের জন্য। আপনি না হয় হাসিনা শাসন মনে পড়তে পারেন নাই, তখন আপনারে আয়না ঘরে নিত, এখন বলছেন না কেন? আমি তো শুনি নাই আপনি তারেক সিদ্দিকীর নিয়ে একটা ভালো ভিডিও বানাইছেন, আপনি গুম খুন নিয়ে একটা ভালো ভিডিও বানাইছেন, কিন্তু মুজিবকে নিয়ে একটা ভালো ভিডিও বানাই ফেলাইলেন। আপনি বলছেন মুজিব মহানায়ক। মাসুদ কামাল, আপনি বলছেন পুরা বাংলাদেশ বঙ্গবন্ধু ময় করছে, না, বঙ্গবন্ধু ময় করে নাই। বঙ্গবন্ধু নাম দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে দেউলিয়া করা হয়েছে, বঙ্গবন্ধুর নামটা দিয়ে বাংলাদেশে গুমের রাজত্ব শুরু হয়েছে, বঙ্গবন্ধু নাম ব্যবহার করে বাংলাদেশের মাকে স্বামীহারা করেছে, সন্তানকে পিতৃহারা করেছে, বঙ্গবন্ধুর নাম দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা শিল্প ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা হয়েছে, বঙ্গবন্ধুর নাম দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতীয় আধিপত্যবাদকে আমন্ত্রণ জানানো হয়েছে, বঙ্গবন্ধুর নামের উপরে নির্ভর করে বাংলাদেশের 1 টাকার কাজ $5 মিলিয়ন করা হয়েছে, বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে 48 টাকার পর্দা 48,000 টাকায় ক্রয় করা হয়েছে, বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে বাংলাদেশের শিক্ষাকে ধ্বংস করে দেয়া হয়েছে, বঙ্গবন্ধুর নামকে ব্যবহার করে মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে রাস্তায়, বঙ্গবন্ধুর নামকে ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে, অস্তিত্বকে অলমোস্ট ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপরে বঙ্গবন্ধুময় যেই নামের উপরে নির্ভর করে বাংলাদেশের অস্তিত্বকে অলমোস্ট ধ্বংস করা হয়েছে, তো ওই বঙ্গবন্ধু চেটের বাল মুজিব শেখের নামকে কেন মুছে ফেলা যাবে না? On this subject, I would like you to come to my show, or if you are the father's son, invite me to your show. I challenge you, I dare you. If you have the courage, take this opportunity. Let's talk. I'll see তোমার গুদ্দার হেরাম কোথায়। I'll face it. আমি কাপুরুষের মতো
কোনো জায়গায় কথা বলতে চাই না, কিন্তু তোমার প্রত্যেকটা কথাকে মাসুদ কামাল আমি ছেড়েও দেব না। এতে জাতিকে অপমান করা হলো মাসুদ কামাল। কানাডার নাগরিক হানিফ যখন বাংলাদেশের মন্ত্রীর পোর্টফোলিও নিয়ে বাংলাদেশের অস্তিত্বটাকে মাটিতে মিশিয়ে দিতেছিল, আপনি কি তখন কোনো কথা বলছিলেন? আব্দুস সোবাহান গোলাপ যখন বিশাল পদমর্যাদা নিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বাণিজ্য সব জায়গায় জগা খিচুড়ি বানায় ফেলাইতেছিল, মাসুদ কামাল আপনি কি কিছু বলছিলেন? আমেরিকান নাগরিক সজীব আহমেদ ওয়াজেদ যখন বিলিয়নিয়ার হয়েছে কোনো কাজ না করে, বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চুরি করে আমেরিকা এনেছে, আপনি কি কিছু বলেছেন? নিজাম চৌধুরী বাংলাদেশে এনআরবি করছে না কি করছে, ব্যাংক করছে, তারা যখন বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করছে, আপনি কি কিছু বলছেন? স্বয়ং হাসিনা বেলারানী সাহা নামে ভারতের নাগরিক এবং তার বোন কমলা রানী সাহা ভারতের নাগরিক, তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, এটা নিয়ে আপনি টু শব্দ করেছেন। সাইমা ওয়াজেদ পুতুলের নাম পুতুল রানী সাহা, আপনি কি এটা নিয়ে কোনো মন্তব্য করেছেন? এখন আপনি বলছেন গাছেরটাও খায় তলারটাও খায়, তো আপনি কি করতেছেন? আপনার তো গাছেরটাও খাওয়ার যোগ্যতা নাই আর তলারটা কুড়ানোরও যোগ্যতা নাই, আপনি তো এগুলো নিয়ে কোনোদিন কিছু বলেন নাই। আজকে হঠাৎ আপনার এগুলো টাডায় কেন? আপনাকে এগুলো টাডায় কেন? সমস্যাটা কোন জায়গায়? আপনি হয় একটা খারাপকে সবসময় খারাপ বলেন, একটা ভালোকে সবসময় ভালো বলেন। আমি জনপ্রিয়তার মাপকাঠিতে আমার টেলিভিশনের টক শো এবং আলাপ আলোচনা এগুলোকে দেখি না। আমি কি বলি জানেন? দ্য ওয়ে ইট ইজ, দ্য ওয়ে ইট ইজ। আমি যদি মোটা হই তাহলে আমি মোটা, আর আমি যদি খারাপ হই তাহলে আমি খারাপ, আর আমি যদি বাংলাদেশের জন্য বোঝা হই তাহলে বোঝা। I don't have to create another narrative to misguide people. তো আপনি একতরফা ভাবে সমালোচনা করে যাচ্ছেন, কিন্তু অন্য সাইডে আপনি জীবনে কোনোদিন ওগুলো করেন নাই। What is this? Isn't it hypocrisy? আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করছেন? আপনি নিজেকে এটা কি কখনো জিজ্ঞাসা করছেন? আপনি বলছেন যে বিদেশি একটা নাগরিককে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি তো কোনোদিন এই জেনারেল আজিজের ভাইরা যে 3টা 4টা 5টা পাসপোর্ট করছে, আর্মিকে ব্যবহার করছে এবং আর্মির এগুলোকে মিসইউজ করে জাহান্নাম বানাইছে, আর্মি ইনস্টিটিউশনকে ডিসরেসপেক্ট করছে, আমি এটা নিয়ে তো আপনার কোনোদিন কথাবার্তা শুনি নাই। এর অর্থ কি? তাদের হাতের ডান্ডার সাইজ এবং আপনার রেকটামের সাইজ মাইটা দেখছেন? নাকি আপনি পাছায় ডিম নিতে পারবেন না ওই ভয়তে আছেন? এই জন্য যেখানে ডক্টর ইউনুস আর খলিলুর রহমান ওনাদেরকে বেইজ্জতি করলে অসুবিধা নাই, আমার পাছায় ডিম যাবে না, এই জন্য ওদেরকে একটু সমালোচনা করে নেই। একটা কথা আপনাকে আমি বলি মাসুদ কামাল, আপনি যেই সমালোচনাগুলো করতে চাচ্ছেন, গঠনমূলক ভাবে এই সমালোচনাগুলো আপনি যদি ঠিক মতো করেন, পৃথিবীতে আপনার কোনো সমর্থক না থাকলেও আমি জেকব মিল্টন আপনাকে সমর্থন করব। আমার সমস্যা একটা জায়গায়, এক জায়গায় আপনি চুপ আর আরেকটা জায়গায় আপনি সমালোচনা করছেন। দ্যাটস মেক ইউ হিপোক্রেট। মাসুদ কামাল সাহেব, সমস্যা কোথায়? যে ডিজিএফআই পেইড মনির হায়দারও ওয়াকারের রিকমেন্ডেশনে উপদেষ্টা হয়, আপনারা কেউ দেয় নাই, সাবজেক্টটা কি? অর্থাৎ আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল যারা পাবে তাদেরকে এখন ব্যাডমাউথ করতে হবে। মাসুদ কামাল, একটা কথা, বাংলাদেশে আমি কথায় কথায় একটা সময় আমি বলেছি যে যেহেতু আমাদের বাংলাদেশের যে রাজনীতিবিদ নামধারী যে সামাজিক পতিতারা আছে তাদের অযোগ্যতা এত, এই মুহূর্তে ইম্পার্শিয়াল একটা গভর্নমেন্ট যদি ডিসাইড করে যে আমরা বিদেশ থেকে টেকনোক্রেট মন্ত্রী বানাবো বিদেশি লোকজনদেরকে, বিদেশি লোকজনদেরকে বাংলাদেশকে রিবিল্ড করার জন্য, কেন জানেন? কারণ বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য আমাদের যদি যোগ্য লোক না থাকে,
আমাদের যদি সৎ লোক না থাকে, আমাদের যদি এফেক্টিভ লোকজন না থাকে, I would recommend a foreigner to hire him on a salary basis, give him a job with the ministerial power, let him manage, let him rebuild. এখন বদিউল আলম মজুমদারকে যদি ডেকে থাকে, আলী রিয়াজকে যদি ডেকে থাকে, আরো কামালকে যদি ডেকে থাকে, অন্যান্য লোকজনদেরকে যদি ডেকে থাকে, আপনার সমস্যা কোথায়? আপনার তো যোগ্যতা নাই। আপনি ওই পর্যায়ে পৌঁছে যদি নিজেকে প্রমাণ করেন যে নিজে আপনি তথ্যমন্ত্রী হবেন, হন, আমি কনগ্রাচুলেট করবো আপনাকে। কিন্তু অন্য কেউ হয়েছে, এজন্য একেবারে কান্নাকাটি করতে হবে, সবাই বিদেশি সবাই বিদেশি। এটা কি? সাবজেক্টটা কি? আপনার ভাগে পড়ে নাই? আপনাকে কেউ ডাকে নাই? মানে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? যা মনির হায়দারের মতো ডিজিএফআই পেইড একটা লোক কি করে উপদেষ্টা হয়? মুশফিক ফজল আনসারীর মতো যে আওয়ামী লীগেরও বেশ্যা, বিএনপিরও বেশ্যা, ওয়াকারেরও বেশ্যা, কয়েকজনকে নিয়ে এসে এখন হইছে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হইছে, এবং মেক্সিকো থেকে ওয়াকারের নির্দেশে নিউ ইয়র্কে এসে নিউ ইয়র্কের কনসুলেট অফিসে সে জনসভা করছে ওয়াকারের জন্য একটা পলিটিক্যাল ভাইব সেজন্য তৈরি করতে পারে এই মুশফিক ফজল আনসারী। এখন আপনার দুঃখ কি? আমি মুশফিক ফজলও হইলাম না, আমি মনির হায়দারও হইলাম না। সমস্যাটা কি ওইখানে? Let me give you a piece of advice. ওটা কি জানেন? জীবনে একবার চিন্তা করে দেখবেন মাসুদ কামাল, নীতির উপরে নিজেকে দাঁড় করিয়ে আপনি আপনার কাজটা করে সামনে এগিয়ে যান। কে আপনাকে রিকগনাইজ করবে কি করবে না? আপনার মনে আছে 5ই আগস্টের পরে অনলাইনে যারা কাজ করে, অনলাইনে যারা ভিডিও বানায়, সোশ্যাল মিডিয়ায় যারা ভূমিকা রেখেছে স্বৈরাচার সরানোতে, তারা এক একটা লিস্ট বের করত। আপনার মনে আছে? পিনাকিকে প্রধানমন্ত্রী, ইলিয়াসকে স্বরাষ্ট্রমন্ত্রী, এগুলো মনে আছে? এগুলো কারা বের করতে জানেন? ওই পিনাকি, ইলিয়াস বা মুশফিক ফজল, এদের লোকজনরাই অথবা এদের সমর্থকরাই এই ধরনের লিস্ট বানাইতো। আপনার খেয়াল আছে? মাঝে মাঝে কিছু কিছু লোক আমারে বলতো যে কো ভাই আপনার নাম তো কোথাও দেখি না। আমি হাসতাম। কেন হাসতাম জানেন মাসুদ কামাল? ওই লিস্টে আমার নাম থাকলে ওটা হতো আমার ডিমোশন। মাসুদ কামাল, এটা কি একবার চিন্তা করে দেখেছেন? যে লিস্টগুলো বানাইছে, অমুকরে প্রধানমন্ত্রী, অমুকরে উপদেষ্টা, অমুকরে এই মন্ত্রী, ওই লিস্টগুলো যারা বানাইছে এবং ফেসবুকে দিচ্ছে, ওখানে আমার নাম নাই। এটা দেখে দু একজনে যখন বলছে, আমি আমাকে বলেছি, if those list included my name, that would have been my demotion. এটা আমার জন্য ডিমোশন হতো যদি আমার নাম ওখানে থাকতো। আজকে আমি দেশের জন্য কথা বলি, দেশের অস্তিত্বের জন্য কথা বলি, 20 কোটি মানুষের পক্ষে কথা বলি। না বিএনপির জন্য কথা বলি, না জামাতের জন্য কথা বলি, না কোনো ব্যক্তির জন্য কথা বলি। আমি আমার দেশের জন্য কথা বলি। ওটা আমার দেশ। ওখানে আমার মা, বাবা, আমার দাদা, তাদের 14 গোষ্ঠী শুয়ে আছে। আমি ওই দেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য কথা বলি। আমাকে কে ডাকবে আর কে ডাকবে না, আই ডোন্ট গিভ এ শিট। আমি শুধু একটা কাজ সবসময় মনে রাখি, আমার কোনো কাজের জন্য, আমার দেশের জন্য কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত না হয় মাসুদ কামাল। এটা আমি করতে দেব না, এটা আমি হতে দেব না। এটা যখন আমার মাথায় থাকে, আপনার মাথায় কেন ঢুকে না যে আপনাকে ডাকা যাবে না, কে ডাকলো, এখন এটা নিয়ে আপনার কান্নাকাটি করতে হবে? আমার কেন যেন মনে হয় আপনি একটা কাজ করছেন, সেটা হচ্ছে এই যে আপনাকে কোনো পজিশনের জন্য ডাকা হয় না, আপনাকে এখনো কেউ অ্যাটেনশন দেয় না, আপনার কান্না এবং দুঃখ এবং অভিমান আপনি লুকাতে পারছেন না, যার জন্য যে কোনো বিষয় আপনার সামনে আসুক ওটা নিয়ে আপনার কথা বলতে হবে।
এবং ক্রিটিসাইজ করার জন্য আপনি সফট টার্গেট খুঁজেন। সফট টার্গেট কে জানেন? ডক্টর ইউনূস। সফট টার্গেট কে জানেন? ডক্টর ইউনূসকে যারা সহযোগিতা করছে। কিন্তু আপনার মুখ থেকে কখনো জেনারেল ওয়াকারের কথা শোনা যায় না, জেনারেল হাফিজের কথা শোনা যায় না, জেনারেল আকবরের কথা শোনা যায় না, কোন জেনারেলের আর্মি অফিসারদের কথা শোনা যায় না। কারণ ওখানে কবি নীরব, ওখানে আপনারা বিদ্যা বুদ্ধি কোনো কিছু কাজ করে না। মাসুদ কামাল, ওখান থেকে নিজেকে সরান। ভণ্ডামির একটা শেষ আছে, ভণ্ডামির একটা শেষ আছে, ঠিক আছে? তফাৎটা কি মাসুদ কামাল আপনি জানেন? ভারতের রয়ের একটা অফিস সেট করেছে বাংলাদেশের ক্যান্টনমেন্টে ডিজিএফআই বিল্ডিং এ। তফাৎটা এখানে। ভারতীয় নাগরিক বাংলাদেশের প্রধানমন্ত্রী, তফাৎটা এখানে। ভারতের নাগরিকরা বিএনপির মহাসচিব এবং তার বউ। ভারতের নাগরিকরা বাংলাদেশের ডিবির প্রধান, সিআইডি, সেক্রেটারি, এমপি, মন্ত্রী, ভারতের নাগরিকরা। এবং মাসুদ কামাল, আপনি খুব ভালোভাবে জানেন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি যদি হয় তাহলে একটা দেশ, ওটা ভারত। এবং বাংলাদেশের অস্তিত্ব বিরোধী যদি একটা দেশের নাগরিক হয়, ওটা ভারত। পৃথিবীর আর কোন দেশের নাগরিকরা বাংলাদেশের অস্তিত্ব বিরোধী না, বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী না। এটা কি আপনি জানেন না? ও, আপনার তো আবার ওই শিবলিঙ্গ আপনার কাছে খোদা। আপনার কাছে তো ওই যে 10 হাত 10 পায়ের যে মূর্তি, ওইটা তো আবার আপনার জন্য ভগবান। মাসুদ কামাল সাহেব, আপনার উপরে আমি আর সময় নষ্ট করব না। আমি একটা কথা বলে আমি কথাটা শেষ করছি। সেটা হচ্ছে এই, আমি ধরে নেব আপনি শিক্ষিত এবং ধরে নেব আপনার কিছু অভিজ্ঞতাও রয়েছে, আপনি বিজ্ঞ। ভদ্র ভাষায় আপনাকে আমি বলছি, আপনার যদি সৎসাহস থাকে আপনি আমার টেলিভিশন শোতে আমার সামনে এসে গেস্ট হিসাবে আমাকে ফোন করেন, আমার সাথে আপনি কথা বলেন, কোনো অসুবিধা নেই। আর আমার এখানে আসতে যদি আপনার গুদ্দা না থাকে, হ্যাডাম না থাকে, ইনভাইট মি অন ইউর প্ল্যাটফর্ম, আই উইল কাম, আই উইল স্পিক টু ইউ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? I know how to talk. I know how to conduct myself to pay respect. আপনি আমার কাছ থেকে সম্মানই পাবেন। সম্মানের মতো শুধু কাজটা করেন, সম্মানের দায়িত্বটা শুধু পালন করেন। You will have my support. এবার আমি আমার বিষয়টাকে পুরোপুরি পরিবর্তন করব। কি পরিবর্তন করব? আরো একটা চরিত্র নিয়ে আমার কথা বলার কথা ছিল আজকের, সেটা হচ্ছে আমির খসরু মাহমুদ। আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী, তাকে আমি সম্বোধন করেছি সে একজন 12 ভাতারি। উনি সবার সামনে আপনাদের চোখে ধুলা দিয়ে কন্টিনিউয়াসলি নিজেকে প্রমাণ করে যাচ্ছেন যে উনি একজন নীতিবান মানুষ, উনি বাংলাদেশের একজন শুভাকাঙ্ক্ষী। এখন ওনার সম্পর্কে আমি কয়েকটা কথা আপনাদেরকে আমি বলবো, যদি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনেন। আমির খসরু মাহমুদ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বনানী এলাকার 17 নম্বর রোডের 27 নম্বর প্লটটি ডেভেলপ করার নামে উক্ত প্লটের সঙ্গে পার্শ্ববর্তী 25 নম্বর প্লটটি নিয়ে অনুমোদিত নকশা না মেনে উভয় প্লটে যথাক্রমে 22 তলা এবং 21 তলা ভবন নির্মাণ শেষে ওখানে 5 তারকা হোটেল সারিনা ইন্টারন্যাশনাল নামে উনি প্রতিষ্ঠা করেছেন। কথাটাকে আবার বলি, বনানীতে যে প্লট 27 নম্বর প্লট, এই প্লটটার অরিজিনাল মালিক হওয়ার কথা চিটাগং স্টক এক্সচেঞ্জ। এটার মালিক
কার হওয়ার কথা? চিটাগং স্টক এক্সচেঞ্জ। প্লটের নাম্বার কত? 27 নম্বর। এখন ওর পাশে একটা প্লট আছে 25 নম্বর প্লট। ওই প্লটটা কিন্তু চিটাগং স্টক এক্সচেঞ্জ কিনে নাই। এখন এই আমির খসরু মাহমুদ চৌধুরী 27 নম্বর প্লট এবং 25 নম্বর প্লট, এই দুইটা প্লট একত্র করে রাজুকের পারমিশন না মেনে, রাজুকের যে নকশা ওটা না মেনে একটা 22 তলা বিল্ডিং বানাইছে, একটা 21 তলা বিল্ডিং বানাইছে। যে বিল্ডিংটা মালিকানায় এখন একটা হোটেল আছে, হোটেল সারিনা ইন্টারন্যাশনাল, আমির খসরু মাহমুদের। যে মামলায় কি হয়েছে, অভিযোগে বলা হয় তারা প্রতারণার আশ্রয় নিয়ে একে অপরের সহায়তায় নিজেদের লাভবান করতে দণ্ডবিধির 409, 109, 467, 468, 471, 420 ধারা সহ 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় অপরাধ করেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাদের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে দেখা যায় অভিযুক্ত আসামি আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলম উভয়ই ঢাকাস্থ বনানী এলাকার 17 নম্বর রোডের 27 ও 25 নম্বর প্লটে অবস্থিত 5 তারকা হোটেল সারিনা ইন্টারন্যাশনালের শেয়ার হোল্ডার ছিলেন। দুদক সচিব জানান, রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় অভিযুক্ত আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলম যৌথভাবে তার ভাইরা ভাই গোলাম সরওয়ার এবং শালিকা সাবেরা সরওয়ার নিনার সঙ্গে হোটেল সারিনা ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে একটি 5 তারকা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি গোপন করে গেছেন। এছাড়াও আসামি আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার ভাইরা গোলাম সরওয়ার বনানীর 17 নম্বর রোডের 25 নম্বর প্লটটি যা বসতি টাওয়ার নামে পরিচিত সেটি যৌথ নামে অ্যাকোয়ার করে রাজকের অনুমোদিত 15 তলা নকশার স্থলে 21 তলা ভবন নির্মাণ করে। রাজক তাদেরকে পারমিশন দিয়েছিল 15 তলার, কিন্তু করছে তারা 21 তলার। মামলার প্রাথমিক অনুসন্ধান থেকে জানা যায় 1995 থেকে 2001 পর্যন্ত আসামি আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দর্শকবৃন্দ, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। 1995 সাল থেকে 2001 পর্যন্ত, অর্থাৎ বিএনপির 95 সালে ক্ষমতায় কে ছিল? বিএনপি। এখন 95 থেকে 2001 অর্থাৎ 96-তে বাংলাদেশের ক্ষমতায় আসছে কে? আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগের সমর্থনটা কে পাইছে? আমির খসরু মাহমুদ। অর্থাৎ আওয়ামী শাসনামলে আমির খসরু মাহমুদের কিছু আসে যায় নাই। আওয়ামী শাসনামলে উনি ক্ষমতা ভোগ করছে, আওয়ামী শাসনামলে স্টক এক্সচেঞ্জের পয়সা চুরি করছে, স্টক এক্সচেঞ্জের পয়সা দিয়া বনানীতে বাড়ি কিনছে এবং বাড়ির কাছে অন্য যে প্লট ছিল ওই প্লট অ্যাকোয়ার করাইছে, করাইয়া 15 তলার পারমিশনের জায়গায় 21 তলা বিল্ডিং উঠাই দিছে। আমির খসরু মাহমুদ 1995 থেকে 2001 পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আপনারা সবাই জানেন 1996 সালে হাসিনা গভর্নমেন্ট ছিল, আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল। আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে উনি পজিশন পেয়ে গেছে, নিয়ে নিচ্ছে, কারণ ওনার ভারত কানেকশন, ওনার হাসিনা কানেকশন, ওনার আওয়ামী কানেকশন। 1995 সাল থেকে 96-তে হাসিনা নির্বাচিত হয়েছে, আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, ওই সময় উনি স্টক এক্সচেঞ্জের উনি প্রেসিডেন্ট ছিলেন।
তার দায়িত্ব পালনকালে, অর্থাৎ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তার দায়িত্ব পালনকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জন্য ঢাকায় সিএসই ভবন নির্মাণের আয়োজন করেন। অর্থাৎ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট থাকাকালীন উনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ভবন নির্মাণের জন্য প্রয়োজনে রাজুক থেকে ঢাকার বনানী বাণিজ্যিক এলাকায় 17 নম্বর রোডে 27 নম্বর প্লটটি নিলামে ক্রয় করেন। টাকাটা কিন্তু টান না, টাকাটা কার? চিটাগং স্টক এক্সচেঞ্জের। 1999 সালে 75 নম্বর বোর্ড সভায় একটি বেসমেন্ট, মাই গড, আওয়ামী শাসনামলী এই কাজটা করছে হাসিনার অনুমতিতে। কি করছে জানেন? 75 নম্বর বোর্ডের সভায়, অর্থাৎ 75 নম্বর বোর্ড সভা মিন চিটাগং স্টক এক্সচেঞ্জের 75 নম্বর বোর্ড সভায় একটি বেসমেন্ট ও 5টি ফ্লোর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দেওয়া শর্তে ডেভেলপার খসরুর ভাইরা ভাই গোলাম সরওয়ারের সঙ্গে চুক্তি সম্পাদন করেন। কি করছে জানেন? ওইখানে 21 তলা বিল্ডিং উঠাইছে। ওই জায়গাটা কিনছে কিন্তু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পয়সায়। তারপরে কি করছে? ওই স্টক এক্সচেঞ্জে তার ভাইরা ভাই গোলাম সরওয়ার ননি তার সাথে একটা চুক্তি করছে যে ওই বিল্ডিং এর বেসমেন্ট আর 5টা ফ্লোর চিটাগং স্টক এক্সচেঞ্জে দিয়ে দিবে, আর বাকিগুলা তার ভাইরা ভাই। ঘটনার 21 বছর পরে দুদকের এই মামলা রাজনৈতিক চাপ কিংবা উদ্দেশ্য প্রণোদিত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে দুদক সচিব বলেন, ঘটনা পুরনো হলে কি হবে? দুদকে যদি অভিযোগ না আসে দুদক কিভাবে তদন্ত করবে? অর্থাৎ পুরা আওয়ামী শাসনামলে উনি আওয়ামী লীগকে ম্যানেজ করছে, উনি হাসিনাকে ম্যানেজ করছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, এগুলো তো সবই ওনার দখলে ছিল। মধ্যে থেকে হাজত খেটেছে কে? বেগম জিয়া। দেশের থেকে পালিয়ে জীবন বাঁচাতে হয়েছে কার? তারেক রহমানের। এখন আপনাদেরকে আমি বলি, আমির খসরু মাহমুদ সৎ না অসৎ এটা প্রমাণের জন্য আমি যদি শো করি, আমি 24 ঘন্টা এই শোতে আমির খসরু মাহমুদের অন্যায়, দুর্নীতি, জোচ্চুরি, ভণ্ডামি, হারামজাদামি পনা নিয়ে আমি কথা বলতে পারব। আপনি চিন্তা করে দেখেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন উনি চিটাগং স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট থাকেন, এবং এই প্রেসিডেন্ট থাকাকালীন চিটাগং স্টক এক্সচেঞ্জের পয়সায় ঢাকায় প্লট তৈরি করে, প্লট কিনে, ওনার পয়সায় না, স্টক এক্সচেঞ্জের পয়সায়। ওই পয়সায় উনি আবার পাশের ব্লক মির্জা আব্বাস যেমন চান্দাবাজি করে, সেও তখন ওইখানে ওই প্লটটাকে দখলে নেয়। ওই যে ভূমিদস্যু শাহ আলম কি একজন বাংলাদেশে? এখন উনি এই আমির খসরু মাহমুদ 27 নম্বরের জায়গায় 25 নম্বরের দখল নিছে, অ্যাকোয়ার করাইছে গভর্নমেন্টে দিয়ে। কেন করাইছে? কে করছে? আওয়ামী লীগ গভর্নমেন্ট। আপনি যদি বনানীর যে প্লটের কথা বলছে, ওই প্লটের কথা যদি আপনি চিন্তা করেন, ওখানে বর্তমানে যে প্লট, ওগুলো শত শত কোটি টাকা, কিন্তু সে অ্যাকোয়ার করাইছে হাসিনার কাছ থেকে ফেভার নিয়া, আওয়ামী লীগের কাছ থেকে ফেভার নিয়া। এই আমির খসরু মাহমুদ বেগম জিয়াকে হাজতে রেখেছে আওয়ামী ষড়যন্ত্রে, ভারতীয় ষড়যন্ত্রে। একটা আন্দোলন করতে দেয় না। চিটাগং এ বেগম জিয়াকে যখন হাজতে ঢুকানো হয়, চিটাগং এর অনেক বিএনপি নেতারা আন্দোলন করতে গিয়েছে, তাদেরকে আন্দোলন করতে দেয়া হয়নি। এর পিছনে ছিল আমির খসরু মাহমুদ চৌধুরী। করতে দেয় না আন্দোলন। দর্শক বিন্দু একা একা চিন্তা করে দেখেন, আমির খসরু মাহমুদ যদি আন্দোলন করে, তাহলে কি এই 21 তলা বিল্ডিং এর মালিক হবে? সে যদি বেগম জিয়া বা বিএনপির সত্যিকার অর্থে আন্দোলন করায়, সরকার পতনের আন্দোলন করে,
তাইলে কি আমির খসরু মাহমুদের এই সহায় সম্পত্তি মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পত্তি টিকে থাকবে? আমির খসরু মাহমুদের মতো লোকজনরা, মির্জা আব্বাসের মতো লোকজনরা, মির্জা ফখরুলের মতো লোকজনরা যতবার হাজতে গিয়েছে সরকারের সাথে বোঝাপড়ার মাধ্যমে হাজতে গিয়েছে, এবং ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে লেখানো হয়েছে এরা হাজতে যাবে, এয়ার কন্ডিশন রুমে থাকবে এবং আমির খসরু মাহমুদের সাথে সামা ওবায়দ গিয়ে রাত্রি কাটাবে, যেমন মির্জা আব্বাসের সাথে দিশি গিয়ে রাত্র কাটাইছে। এবং আমির খসরু মাহমুদ এই কাজগুলো করেছে। দর্শক বন্ধু, একটা কথা আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই। আমার একটা কথা মনে পড়ে 2021-22 কথা। 2021-22 সালে হাসিনার অত্যাচারে, যেমন 18-র যে নির্বাচন হাসিনা মাগি যে নির্বাচন করছে, এই নির্বাচনটাকে বিএনপি বাইরে নিছে, তারা আন্দোলন বাদ দিয়ে দিচ্ছে, সবকিছু বাদ। বেগম জিয়াকে হাজত থেকে বের করার চেষ্টা করা হলো, বেগম জিয়াকে কোনোভাবে উদ্ধার করা যায় কিনা, দেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যায় কিনা, যখন এটা নিয়ে আলাপ আলোচনা করা হইল, কিছু ব্যক্তি আমেরিকায়, কিছু ব্যক্তি 2022 সালে চিন্তা করা হইল যে আমির খসরু মাহমুদ, মির্জা ফখরুল এবং আব্দুল আউয়াল মিন্টু, এই তিনটা ভারতীয় মাদার চোদকে আমেরিকার কোন ল মেকারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেয়া যায় কিনা। আমেরিকা এসে ল মেকারদের সাথে তারা কথা বলবে, আমেরিকানদের সাথে কথা বলে স্টেট ডিপার্টমেন্টে অথবা পেন্টাগনে অথবা হোয়াইট হাউসে কোন জায়গায় কিছু একটা করে বাংলাদেশের হাসিনার এই স্বৈর শাসনকে নামানো যায় কিনা। কিছু দেশপ্রেমিক বাংলাদেশি চেষ্টা করেছে এদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, লোকাল কংগ্রেসম্যানদের সাথে পরিচয় করায় দিবে, সিনেটরদের সাথে পরিচয় করায় দেবে এবং তারা ওখানে গিয়ে কথা বলবে। এবং তাদের কথা অনুযায়ী এই আমির খসরু মাহমুদ, মির্জা ফখরুল এবং আব্দুল আউয়াল মিন্টু, এদের নিজেদের কোনো কানেকশন আমেরিকায় নাই। এরা নিজেরা কোনো কংগ্রেসম্যানের সাথে গিয়ে কথা বলার মতো যোগ্যতা বা কানেকশন তাদের কোনো জায়গায় ছিল না এবং কোনো দিনই ছিল না, হয় নাই, তৈরি করতে পারে না। এবং তারা এখানে এসে, তারা যখন আমেরিকায় আসে, বিএনপি বা আওয়ামী লীগ এদের লিডাররা আমেরিকা আসলে কি খুঁজে জানেন? রিকশাওয়ালা খুঁজে, যারা তাদেরকে গাড়িতে করে এখানে সেখানে নিয়ে যাইতে পারবে এবং শপিং করে দিতে পারবে। আর এখানে কতগুলো কলুর বলদ আছে, এখানে কতগুলো কলুর বলদ আছে। এই কলুর বলদ গুলা কি করে? তাদেরকে রিক্সা সার্ভিস দেয়, তাদেরকে ট্যাক্সি সার্ভিস দেয়, তাদেরকে রিক্সা সার্ভিস, ট্যাক্সি সার্ভিস দিয়ে তাদেরকে এইখানে সেইখানে নিয়ে যায়, এই কাজগুলো করে। কিন্তু তাদের ভিতরে 2-4 জন যোগ্য মানুষও আছে যারা ডেমোক্রেটিক পার্টির সাথে জড়িত, রিপাবলিকান পার্টির সাথে জড়িত, তারা দেশের জন্য উপকার করতে চায়, দেশের জন্য ভালো কিছু করতে চায়। তো 2022 সালে আমির খসরু মাহমুদ এবং আব্দুল আউয়াল মিন্টু এবং মির্জা ফখরুলের জন্য তারা কোন এক কংগ্রেসম্যানের সাথে আলাপ আলোচনার ব্যবস্থা করল। আপনারা কি জানেন তারপরে কি হলো? হঠাৎ করে যে বাংলাদেশি লোকজনরা তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট করালো, তাদেরকে জানানো হলো তারেক জিয়াকে ঘিরে রেখেছে ওখানকার এক রক্তচোষা বাদুর, যার নাম হুমায়ুন। তো এখানে এই ভদ্রলোককে জানানো হলো এই হুমায়ুনও এখানে এসে যোগ দেবে। একবার তারা অ্যাপয়েন্টমেন্ট করলো 7 তারিখে মার্চের। তারপরে ওরা ফোন করে এই ভদ্রলোককে আবার বলল 7 তারিখে না 9 তারিখে আব্দুল আউয়াল মিন্টু আসবে না, তার ছেলে তাবিত না কাবিত না হাবিত না একটা শুয়োর, ওই হারামখোরের বাচ্চা পিল্লে, বাই দ্য ওয়ে ভারতীয় নাগরিক। আব্দুল আউয়াল মিন্টু ভারতীয় সিটিজেন, যৌথ নাগরিক, এবং তার ছেলে বলছে আব্দুল আউয়াল মিন্টু আসবে না, তাবিত আউয়াল আসবে। তো তারা বলল ঠিক আছে, তাবিত আউয়াল তার জন্য পোর্টফোলিও তৈরি করলো, যা করলো এখানে তাকে আপনার ব্যবস্থা করলো। 9 তারিখের পরে তারা আবার জানাইলো না 9 তারিখে না, আমরা 11 তারিখে আসবো। মনে হচ্ছে কি জানেন, আমেরিকান কংগ্রেসম্যানরা বা সিনেটররা ওদের মতো বালছলদের সাথে দেখা করার জন্য বসে রয়েছে। ভদ্রলোক রাগ হয়ে বলছে না, এদের সাথে আর দেখা করানো যাবে না, আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে নেন। তারপরও এই ভদ্রলোক আবার চেষ্টা করছে 11 তারিখে অ্যাপয়েন্টমেন্টটা করা যায় কিনা। মজার কথা কি জানেন, এই ভদ্রলোক 10 তারিখে জানতে পারে
আমির খসরু মাহমুদ, মির্জা ফখরুল এবং বিএনপির পাঁচাটা কুত্তা হুমায়ুন এবং তাবিত আউয়াল বা আব্দুল আউয়াল মিন্টু, এরা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার ল মেকারদের সাথে তারা বসবে না। তারা দিল্লি গেছে, তারা আমেরিকায় ল মেকারদের সাথে বসাটাকে উইনিং সার্কামস্টেন্সেস মনে করে না।